আচ্ছা, বিশ্ব কি আবার একটা পারমাণবিক যুদ্ধের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে? সাম্প্রতিক কিছু ঘটনা কিন্তু সেরকমই একটা ইঙ্গিত দিচ্ছে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব, এই আশঙ্কাটা আসলে কতটা সত্যি। মূল প্রশ্নটা হলো, এই যে ভয়টা আমাদের সবার মনে কাজ করছে, এটা কি শুধু একটা অমূলক আশঙ্কা, নাকি আমরা সত্যি একটা বিপজ্জনক ভবিষ্যতের দিকে একটু একটু করে এগোচ্ছি? চলুন এর উত্তরটা খোঁজা যাক। দেখুন, এই ভয়টা কিন্তু হঠাৎ করে তৈরি হয়নি। এর পেছনে রয়েছে বিশ্বের বড় বড় শক্তিগুলোর মধ্যে বাড়তে থাকা একটা অস্থিরতা আর তাদের সামরিক নীতিতে আসা বেশ কিছু বড়সড় পরিবর্তন। বিশ্বের শান্তি আর নিরাপত্তা নিয়ে কাজ করা একটা সংস্থা হল সিপ্রি, আর তারা কিন্তু বেশ চিন্তার একটা কথা জানাচ্ছে। তাদের মতে দেশগুলোর মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণের যে চুক্তিগুলো ছিল সেগুলো দিন দিন দুর্বল হয়ে পড়ছে, আর উল্টো দিকে নতুন প্রযুক্তি এতটাই এগিয়েছে যে পারমাণবিক অস্ত্র তৈরি করাটা এখন আগের চেয়ে অনেক সহজ আর দ্রুত হয়ে গেছে। তাহলে কি আমরা নতুন করে একটা অস্ত্র প্রতিযোগিতার যুগে ঢুকে পড়ছি? আচ্ছা, তাহলে ঠিক কি কি কারণে এ ভয়টা এতটা বাড়ছে? চলুন কয়েকটি নির্দিষ্ট ঘটনার দিকে একটু নজর রাখি। গত কয়েক বছরে উত্তেজনাটা কিভাবে ধাপে ধাপে বেড়েছে সেটা দেখলেই বিষয়টা পরিষ্কার হবে। যেমন ধরুন, ২০২০ সালে আমেরিকা পারমাণবিক পরীক্ষার প্রস্তুতির কথা বলছে। ২০২৩-এ রাশিয়া তাদের পারমাণবিক শক্তিচালিত পসেডন ড্রোনের পরীক্ষা চালাচ্ছে। আর এই সেদিন রাশিয়া শুধু পশ্চিমাদের পারমাণবিক হুঁশিয়ারি দেয়নি, প্রথমবারের মতো ইউক্রেনের ডিপনো শহরে একটা আইসিবিএম ব্যবহার করেছে, মানে এমন এক মিসাইল যা এক মহাদেশ থেকে অন্য মহাদেশে হামলা চালাতে পারে। শুধু সংখ্যাটা একবার দেখুন, প্রায় ১,০০,০০০-এর কাছাকাছি, ৯৯,৯৪১। সিপ্রির তথ্য বলছে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে পৃথিবীতে ঠিক এতগুলো পারমাণবিক ওয়ারহেড ছিল। ভাবা যায় আগের ৬৪,০০০ থেকে এটা কত বড় একটা লাফ। মানে সোজা কথায় আমরা অস্ত্র কমানোর বদলে আবার সেই অস্ত্র বাড়ানোর এক ভয়ঙ্কর খেলায় নেমে পড়েছি। আর উদ্বেগের কারণ কিন্তু এখানেই শেষ না। রাশিয়া একদিকে বেলারুশে পারমাণবিক অস্ত্র পাঠিয়েছে, অন্যদিকে নিজেদের দেশে পারমাণবিক আশ্রয়কেন্দ্র বানাচ্ছে। এদিকে ভারত পাকিস্তানের মতো চিরপ্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যেও উত্তেজনা আবার বাড়ছে। আর সবচেয়ে বড় চিন্তার কারণ হল, ইউক্রেন যুদ্ধের জন্য আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মতো পারমাণবিক শক্তিধর দেশগুলো কিন্তু পরোক্ষভাবে এই সংঘাতের অংশ হয়ে গেছে। তো এত সব আশঙ্কার পরেও একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাহলে কি পারমাণবিক যুদ্ধ সত্যিই হবে? উত্তরটা হলো সম্ভবত না, কারণ এর বিরুদ্ধে এমন কিছু শক্তিশালী প্রতিবন্ধকতা আছে যা পুরো সমীকরণটাই বদলে দেয়। চলুন এবার সেই দিকটা দেখা যাক। এর পেছনের সবচেয়ে বড় কারণটা হলো ম্যাড থিওরি। পুরো কথাটা হলো মিউচুয়ালি অ্যাশোর্ড ডিস্ট্রাকশন। সহজ বাংলায় এর মানে দাঁড়ায়, আমি তোমাকে মারলে তুমিও আমাকে মারবে, আর ফলস্বরূপ আমরা দুজনেই শেষ হয়ে যাব। এই যে নিশ্চিত ধ্বংসের ভয়, এটাই আসলে দুই পক্ষকে সংযত রাখে। বিষয়টা একটু ভাবলেই পরিষ্কার হয়ে যায়। ধরুন কোনো একটা দেশ প্রথম পারমাণবিক হামলা চালিয়ে দিল, তাহলে কি হবে? তাকে এটা জেনেই হামলাটা করতে হবে যে পাল্টা আঘাতে তার নিজের দেশও কিন্তু মানচিত্র থেকে পুরোপুরি মুছে যাবে। অদ্ভুত শোনাচ্ছে, তাই না? কিন্তু এই যে পারস্পরিক ধ্বংসের ভয়, এটাই কিন্তু গত কয়েক দশক ধরে একটা পারমাণবিক যুদ্ধকে আটকে রেখেছে। ম্যাড থিওরি ছাড়াও কিন্তু আরও কিছু বাস্তব কারণ আছে। আজকের এই টালমাটাল অর্থনীতিতে কোনো দেশই এত ব্যয়বহুল একটা যুদ্ধের বোঝা বইতে পারবে না। তাছাড়া যে নেতা এমন সর্বনাশা যুদ্ধ শুরু করবেন, তার নিজের ক্ষমতা টেকে কিনা সেই ভয়ও তো আছে। আর সত্যি বলতে, এর ভয়াবহ পরিণতির জন্য আসলে কেউই প্রস্তুত নয়। সেই সাথে বিশ্বজুড়ের সাধারণ মানুষের যুদ্ধবিরোধী মনোভাবও কিন্তু একটা বড় চাপ তৈরি করে। তাহলে ঝুঁকির পাল্লাটা কি বেশি ভারী নাকি প্রতিরোধের? চলুন এবার এই বিষয়ে বিশেষজ্ঞরা কী ভাবছেন সেটা একটু শোনার চেষ্টা করি। এমআইটির পারমাণবিক বিশেষজ্ঞ বিপিন নারং একটা খুব জরুরি কথা মনে করিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, রাশিয়া যদি ছোটখাটো কোনো পারমাণবিক অস্ত্রও ব্যবহার করে, তার পরিণতিও হবে অত্যন্ত ভয়ঙ্কর, কারণ তখন পুরো বিশ্ব এর বিরুদ্ধে একজোট হয়ে কঠোর জবাব দেবে। তবে এর একটা উল্টো দিকও আছে। ড সৈয়দ মাহমুদ আলীর মতো বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়া আগেও বহুবার পারমাণবিক হুমকি দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই করেনি।
তাই অনেকেই মনে করছেন যে এটা আসলে যুদ্ধের ময়দানে জেতার জন্য নয়, বরং এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? একদিকে বাড়তে থাকা ঝুঁকি, অন্যদিকে প্রতিরোধের এক শক্ত দেয়াল। এই দুই বিপরীত শক্তির টানাটানিতে আমাদের ভবিষ্যৎ ঠিক কোন পথে হাঁটবে? এই প্রশ্নটাই হয়তো আজকের বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে জরুরি প্রশ্ন, যার উত্তর আমাদের সবাইকে মিলে খুঁজতে হবে।